আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ। গাজা একটি বিশাল ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ করা প্রয়োজন, জানালেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানে হামলা করতে চেয়েছিল ইসরায়েল, গোপন নথি ফাঁস। এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর সরকার ভেঙে দেওয়ার হুমকি অর্থমন্ত্রীর। সবশেষে জানিয়ে দেব বন্দি ফিলিস্তিনিদের ওপর চরম বর্বরতা চালিয়েছে ইসরায়েল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়ে ফিলিস্তিনের গাজা বিষয়ে কথা বলেছেন তিনি। সোমবার 20 জানুয়ারি বাংলাদেশ সময় রাত 11টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভিতরে ক্যাপিটাল রেডুডায় তিনি শপথ গ্রহণ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চুক্তির শব্দ বাস্তবায়িত হবে কিনা, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরও বলেছেন, গাজা এখন একটি বিশাল ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছে এবং এটিকে ভিন্নভাবে পুনর্নির্মাণ করতে হবে। স্যাটেলাইটের তথ্য ব্যবহার করে জাতিসংঘের তথ্য মতে গাজা ৭০% কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে 2,45,000-এরও বেশি বাড়িঘর। কিছু পুনর্নির্মাণ করার আগে ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে। যুদ্ধে গাজায় 5 কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। শতাধিক ট্রাক সার্বক্ষণিক কাজ করলে এটি পরিষ্কার করতে 15 বছর সময় লাগবে। নরওয়েজিয়ান রেফিউজ কাউন্সিলের নেতৃত্বে ত্রাণ সরবরাহকারীদের একটি আন্তর্জাতিক জোট শেল্টার ক্লাস্টার জানিয়েছে, গাজায় সহায়তার প্রথম লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য খাত, যেখানে 80%-এর বেশি মানুষ স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইরানকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিতে বড়সড় আক্রমণের প্রস্তুতি নিয়ে ফেলেছিল ইসরায়েল, কিন্তু সেই অপারেশনের নীল নকশা তেহরানকে পাচার করেছে মিত্র যুক্তরাষ্ট্রের এক গুপ্তচর। অভিযোগ উঠেছে, ইরানে হামলার নীল নকশা ও ইহুদিদের যাবতীয় গোপন পরিকল্পনা ইরানের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের গুপ্তচর। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাল শুরু হয়েছে। 2024 সালের অক্টোবরের মাঝামাঝি টেলিগ্রামে মার্কিন গুপ্তচর সংস্থা সেন্টার ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর এক গুচ্ছগতি ফাঁস হয়। সেখানে ছিল ইরানের সম্ভাব্য ইসরায়েলি আক্রমণের যাবতীয় রণকৌশল। সিআইএ এর গুপ্ত নথি ফাঁস হতেই বিষয়টি নিয়ে তদন্তে নামে ওয়াশিংটন। এই ঘটনায় গত বছরের নভেম্বরে কম্বোডিয়ায় গ্রেপ্তার হন আসিফ উইলিয়াম রহমান। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, বিশ্বাসঘাতকতা এবং জাতীয় নিরাপত্তা তথ্য ফাঁসের অভিযোগ আনে সিআইএ। শুধু তাই নয়, ইরানের সঙ্গেও ওই ব্যক্তির যোগাযোগ ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2016 সাল থেকে সিআইএতে কর্মরত রয়েছেন আসিফ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর তাকে সেখানকার গুপ্ত তথ্য জোগাড় করার দায়িত্ব দিয়েছিল ওয়াশিংটন। এই তথ্যই তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রধান শত্রু ইরানের হাতে তুলে দেয় বলে অভিযোগ। সিআইএ সূত্রের খবর, আসিফ যে তথ্য পাচার করেছে তা কেবলমাত্র পঞ্চনেত্র বা 5 ভুক্ত রাষ্ট্রগুলোর গোয়েন্দাদের কাছে থাকার কথা। আমেরিকা ছাড়া সেই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ব্রিটেন। এরা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ। ঘটনার কথা জানাজানি হওয়ায় তাদের কাছেও মুখ পুড়েছে ওয়াশিংটনের। গোয়েন্দাদের দাবি, মূলত ন্যাশনাল জিওস্পাশিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি এনজিএ দ্বারা সংগৃহীত তথ্য পাচার ও ফাঁস করেছেন আসিফ। কৃত্রিম ফৌজি উপগ্রহের ছবি বিশ্লেষণের কাজ করে থাকে আমেরিকার এই সংস্থা। ইরানে প্রত্যাঘাতের জন্য যুদ্ধবিমান নিয়ে লাগাতার মহড়া চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ। সেই ঘটনায় পুঙ্খানুপুঙ্খানু বিবরণ সংবলিত রিপোর্ট সিআইএকে পাঠিয়েছিল ওই সংস্থা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফাঁস হওয়া নথিগুলো গত বছরের 15 ও 16 অক্টোবরের। ইরানের প্রতি সহানুভূতিশীল টেলিগ্রাম চ্যানেলগুলোতে সেগুলো ছড়িয়ে দেওয়া হয়। নথিতে আমেরিকার গুপ্তচর উপগ্রহের পাঠানো ছবি ও ব্যাখ্যা রয়েছে। ইরানে হামলা চালাতে
কিভাবে আইডিএফ প্রস্তুতি নিচ্ছে, কোন কোন হাতিয়ার ব্যবহার হতে পারে সেই সংক্রান্ত তথ্য ছিল সেখানে। ফাঁস হওয়া দুটি নথির মধ্যে একটি শিরোনাম ছিল ইসরায়েল ইরানের প্রত্যাঘাতের জন্য বিমান বাহিনীর নিরন্তর অনুশীলন। ওই নথিতে ছিল আইডিএফের বিমান বাহিনীর কসরতের একাধিক ছবি। মাঝ আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি ভরানোর অনুশীলনের জোর দেয় ইহুদি সেনারা। মহড়া ব্যবহার করে 4 থেকে 5 ধরনের ক্ষেপণাস্ত্র বোমা। পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার কাজের অনুশীলনও জোর দিয়েছিল ইসরায়েল। ইরানে ঢুকে আক্রমণ চালালে প্রাণঘাত আসার আশঙ্কা রয়েছে, সেই কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেয় ইসরায়েল। আইডিএফের আশঙ্কা ছিল ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান। প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে বায়ু প্রতিরোধ ব্যবস্থা তৈরি রাখে তারা। সিআইএর গুপ্তচর থেকে ইসরায়েলি হামলার পরিকল্পনার বিষয়টি কানে যেতেই সময় নষ্ট করেনি তেহরান। সঙ্গে সঙ্গে বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসে ইরানি প্রশাসন। পাশাপাশি এই ইস্যুতে সরাসরি হুমকি দেয় তারা। ইসরায়েল আক্রমণ চালালে কঠিন পরিণাম ভুগতে হবে বলেও সতর্ক করে দেশটি। ফলে বাধ্য হয়ে অপারেশন তেহরান থেকে সরে আসে ইসরায়েল। গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে ইসরায়েলের সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে মূলত চলমান যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, যদি সরকার যুদ্ধ চালিয়ে না যায় এবং গাজায় পুরো অঞ্চল দখল করে শাসন করার পথে না এগোয়, তাহলে আমি সরকার ভেঙে দিব। একই সঙ্গে তিনি ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেবির কৌশলের দুর্বলতা বলেও সমালোচনা করেন। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম কেএএন এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল মায়াদিন। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন কেএনএ বিতর্কিত এক সাক্ষাৎকারে স্মোটরিচ হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তাবিত চুক্তির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় কৌশলগত ক্ষতি হলো এই বার্তা যে ইসরায়েলিদের অপহরণ করে ইসরায়েলকে নত করা যায়। স্মোটরিচের ভাষায় এই ক্ষতি শুধরে নেওয়া এবং এই চুক্তিকে যুদ্ধের কৌশলগত পরাজয়ের পরিবর্তে একটি সামাজিক পরাজয় হিসাবে উপস্থাপন করার একমাত্র উপায় হলো হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া। এর আগে গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করেছিলেন স্মোটরিচ। তিনি বলেন, গত জুলাইয়ে প্রস্তাবিত একটি চুক্তির সঙ্গে বর্তমান চুক্তির সাদৃশ্য রয়েছে। গাজার যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে বন্দি বিনিময় চুক্তির অধীনে প্রথম দিনে 90 জন ফিলিস্তিনির বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এই বন্দীদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদের মুক্তির পর হামাস জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের শারীরিক অবস্থা অপরাধী ইসরায়েলের চরম বর্বরতা ও নিষ্ঠুরতা প্রদর্শন করে। রোববার রাতে অধিকৃত পশ্চিম তীরে রামাল্লায় পশ্চিমে অবস্থিত ওয়াফার কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয়। এর কয়েক ঘন্টা আগে হামাস বন্দি বিনিময় চুক্তির অধীনে 3 জন ইসরায়েলি নারী বন্দীকে মুক্তি দেয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই 3 নারী সুস্থ রয়েছেন। এদিকে সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে, ইসরায়েলের 3 নারী বন্দির চিত্র দেখিয়েছে যে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। বিপরীতে আমাদের বন্দীদের চেহারায় ও দৈহিক ভাষায় অবসাদ ও ক্লান্তির স্পষ্ট ছিল। বিবৃতিতে আরও বলা হয়, আর এটাই হামাসের মূল্যবোধ ও নীতির সঙ্গে দখলদারিত্বের বর্বরতা ও ফ্যাসিবাদের মধ্যে ব্যাপক পার্থক্য স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে। একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীরা পরিচ্ছন্ন পোশাক পরা অবস্থায় উপহারের ব্যাগ হাতে নিয়ে ফিরে যাচ্ছেন। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নারীদের হাতে মুখে নির্যাতন ও নিপীড়নের চিহ্ন স্পষ্ট। হামাস জানিয়েছে, আমাদের বন্দীদের মুক্তির প্রথম ধাপ উদযাপন করতে আমরা আমাদের জনগণ, আমাদের জাতি এবং বিশ্বজুড়ে স্বাধীনতা প্রেমীদের অভিনন্দন জানাই। জনগণের বিজয় চিহ্ন দেখানোর দৃশ্য আমাদের প্রতিরোধের প্রতি অটল সমর্থন ও তাদের
হৃদয়ের এর গভীর শিকড়ের প্রতিফলন ঘটায়। রোববার বন্দীদের পরিবারের সদস্যরা ওয়াফার কারাগারের কাছে তাদের প্রিয়জনের স্বাগত জানাতে জড়ো হন। তবে ইসরায়েলি সেনারা উৎসবমুখর এই জমায়েত ছত্রভঙ্গ করতে টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে বন্দি বিনিময় এবং ক্রমাগত শান্তির জন্য আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। এই চুক্তির একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের লক্ষ্যই করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত 15 মাস ধরে অব্যাহতভাবে চলা ইসরায়েলি আগ্রাসনে 47,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা 1,10,700 এর বেশি।